ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ এই সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি ডক্টর তাপস বসু স্মারক বক্তৃতা শুনবার জন্য। সেই বক্তৃতাটি প্রদান করবেন বিশ্বভারতী ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সুদীপ বসু। সুদীপ বসুকে আপনারা আমার মনে হয় সকলেই চেনেন, যদি না চিনে থাকেন তাহলে বলি তিনি এখানে অনেকবার এসেছেন এবং তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর জ্যেষ্ঠ পুত্র এবং বাবার মতোই তিনি ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় তার বাচনভঙ্গি এবং বক্তব্যের গভীরতার জন্য। আজকে তাপস বসুকে আপনারা চেনেন, তিনি এখানে অনেকবারই এসেছেন। বাংলার অধ্যাপক তিনি ছিলেন কল্যাণী ইউনিভার্সিটি, পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক হয়ে থাকতেন এবং তার চিন্তাধারা ঠাকুর মা স্বামীজি কেন্দ্রিক। তার জীবনটা তিনি ঠাকুর মা স্বামীজির বিশেষ করে বেদান্ত ফিলোসফির বৈজ্ঞানিক ভিত্তির উপর ব্যয় করতেন। তিনি একটি প্রতিষ্ঠানও গড়েছিলেন তার বাড়িতে, প্রত্যেক বছর সেখানে উৎসব হতো 2 দিন 3 দিন ধরে, এবং আমরা সেখানে আমন্ত্রিত হতাম, আমরা সাধুরা। তিনি হঠাৎ চলে গেলেন। তার সম্বন্ধে 2-4 কথা বলি। জন্ম 22শে জুলাই 1956 কলকাতা শহরে। শ্যামাপ্রসাদ ইনস্টিটিউশনে তিনি পঠন পাঠন শুরু করেন। গুরুদাস কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বঙ্গভাষা এবং সাহিত্যে। তার মানে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু ছিলেন তার শিক্ষক। কর্মজীবন শুরু হয় বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। এরপর কলকাতার বঙ্গবাসী কলেজে লেকচারার পদে যোগদান 1985-তে। অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যোগদান করেন। এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 2002 সালে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক রূপে সংযুক্ত ছিলেন। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের রেজিস্ট্রার পদে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন তিনি অবসর নেওয়ার পরে, এবং সেখানে কাজ করতে করতে তিনি হঠাৎ চলে যান। মধ্যযুগের কৃষি, অর্থনীতি এবং বাংলা সাহিত্যে তার প্রভাব, এই বিষয় নিয়ে গবেষণা করে পিএইচডি উপাধি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1985-তে। বিবেকানন্দের ভারতবর্ষ ও ভারতবর্ষের বিবেকানন্দ বিষয়ে গবেষণা করে ডিলিট উপাধি পান কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে 1994-এ। ডিলিট উপাধি পাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এরপর রাঁচি বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেন শতবর্ষের আলোকে রামকৃষ্ণ মিশন বিষয়ে বিস্তৃত গবেষণা কর্মের জন্য। প্রায় 32 জন ছাত্রছাত্রী অধ্যাপক তাপস বসুর অধীনে বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেন। তার মানে 32 জন ছাত্রছাত্রী তার কাছে পিএইচডি গবেষণা করেছেন। তিনি একজন কৃতি অধ্যাপক এবং গবেষক। রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে ছাত্রজীবন থেকেই সংযুক্ত ছিলেন। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বহুমুখী কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চেষ্টা করতেন। নিজের বাসস্থান পিকনিক গার্ডেন অঞ্চলে বিবেকানন্দ ইনস্টিটিউশন অফ সোশ্যাল সায়েন্স নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বহুজন হিতায় বহুজন সুখায় এই উদ্দেশ্যকে মাথায় রেখে বহু পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন ঠাকুর মা এবং স্বামীজি বিষয়ে, এবং বক্তৃতাও করতেন। 2021 জানুয়ারি কল্পতরু দিবসের দিন তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। এত শুভ দিনে সবাই যেখানে আনন্দ করছেন তিনি আনন্দধামে চলে গেলেন। তার
ভক্তিমতী স্ত্রী, সহযোগী এবং স্বামীর অনুবর্তিনী শ্রীমতী দেবশ্রী আমাদের কাছে বিশেষ করে অনুরোধ করেছিলেন যাতে করে এবছরই তার স্মারক বক্তৃতাটি, প্রথম স্মারক বক্তৃতাটি প্রদান করা হয়। এবং আমরা বলেছিলাম কয়েকটি নাম বক্তা হিসাবে, তো তিনিও সুদীপের নাম স্বীকার করেন, অনুমোদন করেন। তো সুদীপ আজকে বলবে আত্মনির্ভর ভারত প্রসঙ্গে বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাকে আত্মনির্ভর হতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা হয়েছি, কিন্তু শিক্ষায় সংস্কৃতিতেও কিছুটা হয়েছি, শিক্ষাতেও এগিয়ে চলেছি। কিন্তু যেটি সবচেয়ে বড় কথা, যে আমাদের পরিচয় প্রদান, সেটা তো দরকার। পরিচয় প্রদান মানে হচ্ছে আমাদের নাম ঠিকানা নিয়েই যে পরিচয় সম্পূর্ণ হচ্ছে তা না। নাম, ঠিকানা, উপাধি, কর্ম, কাণ্ড এইসব নিয়ে পরিচয় প্রদান হয় না। পরিচয় প্রদানটা প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই মানব সন্তান হলেও ভগবৎ স্বরূপ, সেই স্বরূপের উপলব্ধি। আত্মনির্ভর যদি আমরা না হই, আত্মার উপর নির্ভরতা যদি না বাড়ে, তাহলে ভারতের যে সামাজিক জীবনে এরকম নানা অব্যবস্থা, কুপ্রথা সব দেখি, সেগুলোকে মেনে নিতে পারবো না, বা সেগুলোকে নিয়ে ঘর করতে পারবো না। আমরা অনেক সেখানে গলতি দেখি, ঘাটতি দেখি, গাফলতি দেখি। আত্মনির্ভর ভারত প্রত্যেককে শ্রদ্ধা করবে, কারণ প্রত্যেকের ভেতরেই আত্মা রয়েছেন। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও নির্ভরতা আমাদের দরকার। অর্থনৈতিক, আধ্যাত্মিক, সামাজিক এইসব লেভেলে, এইসব স্তরে আমাদের আত্মনির্ভরতা আনতে হবে। এবং আমরা মাথা তুলে গৌরবের সঙ্গে নিজেদের পরিচয় প্রদান করব যে আমরা সবাইতেই উন্নত, যেমন প্রাচীনকালে ছিল। তা এই কটি কথা বলে আমি, যারা শ্রোতৃবৃন্দ আছেন, আমরা তো অনলাইনে এটা করছি, কাউকে কি দেখতে পাচ্ছি না, আমি তাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আর বিশেষ করে দেবশ্রী দিদিকেও আমাদের শ্রদ্ধা জানাই। আর ডক্টর সুবিদিত বসু, যিনি বক্তৃতা দেবেন, তাকেও সাদর আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পূজনীয় অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দকে প্রণাম জানাই। অধ্যাপক তাপস বসুর নামে আয়োজিত প্রথম স্মারক বক্তৃতা দেওয়ার জন্য তিনি আমাকে স্নেহ ভরে ডেকেছেন, এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। অধ্যাপক তাপস বসুর পরিবার এই স্মারক বক্তৃতার আয়োজন করেছেন, তাদেরও কৃতজ্ঞতা জানাই। গত প্রায় 40 বছর ধরে তাপসদার সঙ্গে আমার পরিচয়। বহুবার তিনি আমাদের বাড়িতে এসেছেন, আমিও তার বাড়িতে সংখ্যাতীতবার গেছি। মজলিসি স্বভাবের এই মানুষটি যেমন ছাত্রদরদী, তেমনি সূচিমুখ গবেষণায় ব্রতী ছিলেন। তার আকস্মিক প্রয়াণ আমার মতো অনেক মানুষের কাছে গভীর দুঃখের হয়ে আছে। আমার আজকে আলোচনার বিষয় আত্মনির্ভর ভারত প্রসঙ্গে বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ। আত্মনির্ভর শব্দটি আমাদের কাছে নতুন নয়, এর অর্থের সঙ্গেও আমরা পরিচিত। একটি দেশ, একটি জাতি, একটি সমাজ নানাভাবে আত্মনির্ভর হয়ে ওঠে। এর মধ্যে আছে অর্থনৈতিক আত্মনির্ভরতা, শিক্ষাগত আত্মনির্ভরতা, সাহিত্য সংস্কৃতিগত আত্মনির্ভরতা ইত্যাদি। বলতে পারি, অন্য দেশ বা জাতির উপর নির্ভর না করে সার্বিকভাবে নিজ শক্তিতে বলীয়ান হওয়াই আত্মনির্ভরতার প্রধান লক্ষণ।
বলা বাহুল্য এটি শুনতে যত সহজ, কাজে ততটাই কঠিন। স্বাধীনতা উত্তরকালে ভারতবর্ষ নানা পরিকল্পনার মধ্য দিয়ে আত্মনির্ভরতার পথে এগিয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা, বৃহৎ শিল্প স্থাপন, ক্ষুদ্র শিল্পের প্রসার ও প্রচার ইত্যাদি। সে কাজ এখনো অব্যাহত। সরকারি এবং বেসরকারিভাবে সেই কাজ অগ্রসর হচ্ছে, এটি আমরা দেখতে পাই। এক্ষেত্রে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, লোকশিক্ষা পরিষদ এবং অন্যান্য সেবাব্রতী সংগঠনের অগ্রণী ভূমিকা আছে, যারা দরিদ্র নারায়ণের আর্থিক পুনর্বাসনের ক্ষেত্রে কর্মশীল। মানুষকে আত্মনির্ভর হওয়ার পথ তারা দেখাচ্ছেন। প্রশ্ন এটাই, সলতে পাকানোর কাজটি কবে শুরু হয়েছিল? অর্থাৎ একালে ভারতবাসীর আত্মনির্ভর হয়ে ওঠার প্রয়োজনীয়তা নিয়ে কবে প্রথম চিন্তাভাবনা শুরু হয়? আধুনিক ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই, এটি কমপক্ষে শতাধিক বছরের পুরনো চিন্তা। আধুনিক ভারতবর্ষের দুই মহামনীষী স্বামী বিবেকানন্দ এবং মহাকবি রবীন্দ্রনাথ নিজস্বভাবে এই আত্মনির্ভরতার পরিকল্পনা করেছিলেন। তাদের সেই চিন্তা ভারতবর্ষকে অনেকাংশে বর্তমান আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করেছে। সবিনয়ে জানাই, আমার বক্তব্যের শিরোনামে বিবেকানন্দের পরে রবীন্দ্রনাথের নাম আছে। এতে রবীন্দ্র অনুরাগী বৃন্দ হয়তো মনক্ষুণ্ণ হবেন, কিন্তু এও ঠিক যে ভারতবর্ষকে আত্মনির্ভর করার প্রথম পরিকল্পক বিবেকানন্দই। কিছু বছর পরে রবীন্দ্রনাথ সেই বিষয়ে যথাযোগ্য চিন্তা করেন। দুজনের ভাবনার মধ্যে তফাৎ অবশ্যই আছে, কিন্তু মৌলিক ক্ষেত্রটিতে দুজনেই এক। অর্থাৎ ভারতবর্ষের আত্মনির্ভর হয়ে ওঠার যৌক্তিকতা বিষয়ে দুজনেরই একই সিদ্ধান্ত। আমরা এখন আত্মনির্ভর ভারত প্রসঙ্গে বিবেকানন্দের মূল যে চিন্তাগুলি সেগুলি আলোচনা করব। ভারতবর্ষ এবং ভারতীয় সমাজ সম্পর্কে বিবেকানন্দের বিপুল অভিজ্ঞতা ছিল। 3 বারের পরিব্রাজক জীবনে পায়ে হেঁটে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা তিনি ঘুরেছেন। তার চোখে পড়েছে একাধিক ধর্ম অধ্যুষিত এই দেশের বিচিত্র জনজীবন, বিচিত্র পেশা, বিচিত্রতর মানসিকতার পাশে ঔপনিবেশিক ভারতবর্ষের প্রতি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির নিষ্ঠুর অত্যাচার এবং অনিঃশেষ লোলুপ শোষণ। পদব্রজী নিঃসম্বল সন্ন্যাসী হওয়ার জন্য তাকেও কখনো কখনো অস্বস্তিকর পরিস্থিতির সামনে পড়তে হয়। এই অবস্থায় অন্যান্য রমতা সন্ন্যাসীদের মতো বিবেকানন্দ গৃহস্থ মানুষের দুঃখ দুর্দশার কথা না ভাবলেও পারতেন। বলতেই পারতেন এসবই মায়া, কিংবা গৃহস্থরা তাদের কর্মফল ভোগ করছে। কিন্তু যার গুরু স্বয়ং রামকৃষ্ণ পরমহংস, যিনি বলেছিলেন নরেন শিক্ষে দিবে, ঘুরে বাহিরে হাঁক দিবে, তার কথা এড়াতে পারলেন কই? তাছাড়া বনের বেদান্তকে ঘরে আনা, আত্মনো মোক্ষার্থং জগৎ হিতায় চ, এও বিবেকানন্দের স্বদেশ চিন্তার নির্মাতা। ঘুমন্ত বৃহৎ জলজন্তুর মতো পড়ে থাকা ভারতবর্ষের উন্নতি আত্মনির্ভর হওয়ার দ্বারাই সম্ভব। সুতরাং স্বদেশকে আত্মনির্ভর করার ব্যাপারে বিবেকানন্দের চিন্তা 3টি পথে এগিয়েছে। প্রথমত,
অর্থনৈতিক আত্মনির্ভরতা, দ্বিতীয়ত শিক্ষাগত আত্মনির্ভরতা, তৃতীয়ত সাহিত্য সাংস্কৃতিক আত্মনির্ভরতা। সুতরাং স্বদেশকে আত্মনির্ভর করার ব্যাপারে বিবেকানন্দের চিন্তা তিনটি পথে এগিয়েছে। প্রথমত অর্থনৈতিক আত্মনির্ভরতা, দ্বিতীয়ত শিক্ষাগত আত্মনির্ভরতা এবং তৃতীয়ত সাহিত্য সাংস্কৃতিক আত্মনির্ভরতা। এই তিন সূত্র আলোচনা করে আমরা দেখব কিভাবে বিবেকানন্দ আত্মনির্ভর ভারত গড়ে তোলার কথা ভেবেছেন। প্রথম সূত্র এইরকমই। সিস্টার গার্গি অর্থাৎ মেরি লুই বার্গ জানিয়েছেন, শিকাগোর ধর্ম মহাসভায় তার অসামান্য ভাষণগুলি দেবার আগেই ভারতে যন্ত্র শিল্পায়নের গুরুত্ব সম্পর্কে বিবেকানন্দ কিছু উল্লেখযোগ্য কথা বলেন। তার সেই মন্তব্য সিস্টার গার্গির ভাষায় এই রকম: He spoke at some length of the condition of his people and their religion. He said, the missionaries had fine theories, but had done nothing for the industrial condition of the people. The speaker explained his mission in his country to organize monks for industry. He said, Americans, instead of sending out missionaries to train them in religion, would better send someone out to give them industrial education. স্বামীজির এই কথাগুলির নির্দিষ্ট অভিমুখ আছে। অর্থনৈতিক মানোন্নয়নের ফলেই দেশীয় মানুষের অন্নবস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সমস্যার সমাধান হবে বা হতে পারে। আর অর্থনৈতিক মানোন্নয়ন তখনই সম্ভব যখন শিল্প স্থাপন করা যাবে এবং যখন বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব হবে। যান্ত্রিকতার অভিশাপ সম্বন্ধে বিবেকানন্দ সচেতন ছিলেন না এমন কিন্তু নয়। আবার যন্ত্রশিল্প ছাড়া ভারতের আর্থিক উন্নতি হবে না এটাও তিনি জানতেন। তার আমেরিকা যাবার অন্যতম প্রাথমিক উদ্দেশ্য ছিল সে দেশে শিল্প শিক্ষা করা। আমেরিকার পথে জাহাজে জামশেদজি টাটার সঙ্গে স্বামীজির দীর্ঘ আলোচনা হয়। সেই সময় শিল্প শিক্ষাদানে সমর্থ সন্ন্যাসী সংঘ গঠনের কথাও স্বামীজি তাকে বলেন। সে কারণে পরে যখন জামশেদজি বিজ্ঞান মন্দির তৈরির উদ্যোগ নেন তখন স্বামীজিকে তার নেতৃত্ব দেবার কথা বলেন বা নেতৃত্ব দেবার জন্য অনুরোধ করেন। স্বামীজির ইংরেজি জীবনীতে টাটার লেখা সেই চিঠির ফ্যাক্সিমিলি ছাপা আছে। সন্ন্যাসীরা শিল্প শিক্ষা দেবেন এই চিন্তা স্বামীজির মাথা থেকে কখনো মুছে যায়নি। 1897 সালে কলকাতায় বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের ভক্তবৃন্দের সামনে রামকৃষ্ণ মিশনের সূচনার সময় স্বামীজি লিখিতভাবে মিশনের উদ্দেশ্য বিষয়ে কিছু কথা বলেছিলেন। এই মুদ্রিত বিবরণীর কার্যপ্রণালী অংশে আছে, সেই জায়গাটুকু আপনাদের সামনে উপস্থিত করছি। মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। খেয়াল করে দেখবেন এখানে শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহ বর্ধন এই কথাটি স্বামীজি বলেছেন, যা লিখিতভাবে আছে। বেলুড় মঠের নিয়মাবলীর মধ্যেও শিল্পোন্নয়নের প্রসঙ্গটি আছে। সেখানে লেখা আছে, এখন উদ্দেশ্য এই যে এই মঠটিকে ধীরে ধীরে একটি সর্বাঙ্গ সুন্দর বিশ্ববিদ্যালয়ে পরিণত করিতে হইবে। তাহার মধ্যে দার্শনিক চর্চা ও ধর্মচর্চার সঙ্গে সঙ্গে
একটি পূর্ণ টেকনিক্যাল ইনস্টিটিউট করিতে হইবে, এইটি প্রথম কর্তব্য। পরে অন্যান্য অবয়ব ক্রমে ক্রমে যুক্ত হইবে। খেয়াল করলে দেখা যাবে এই যে লাইনটি বললাম, এর মধ্যে পূর্ণ টেকনিক্যাল ইনস্টিটিউট করার কথা স্বামীজি কিন্তু মনে করিয়ে দিচ্ছেন। অর্থাৎ সেই টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করে বেরোবেন তারা দেশে শিল্প স্থাপনে অগ্রণী ভূমিকা নেবেন, অথবা যে দেশীয় শিল্পগুলি ইতিমধ্যে স্থাপিত হয়ে আছে তার কর্ম প্রসারতা বৃদ্ধি করবেন, এইটি স্বামীজির অন্যতম লক্ষ্য ছিল। শুধু তাই নয়, বেলুড় মঠের এই নিয়মাবলীর 27 এবং 28 নম্বরে আরো কয়েকটি কথা আছে যেগুলি আপনাদের সামনে উপস্থিত করা একান্ত দরকার। সেখানে লেখা আছে, মধ্য ভারতে হাজারিবাগ প্রভৃতি জেলার নিকট উর্বর, সজল, স্বাস্থ্যকর অনেক ভূমি এখনো অনায়াসে পাওয়া যাইতে পারে। ওই প্রদেশে এক বৃহৎ ভূমিখণ্ড লইয়া তাহার উপর একটি বৃহৎ শিল্প বিদ্যালয় ও ধীরে ধীরে কারখানা ইত্যাদি খুলিতে হইবে। অন্নাগমের নূতন পথ যেমনই আবিষ্কৃত হইতে থাকিবে, লোক তেমনই উক্ত উপনিবেশে আসিতে থাকিবে। মনে রাখা দরকার যে দুর্ভিক্ষ ইত্যাদি কারণে সাময়িক সাহায্য করা প্রয়োজনীয়তা স্বামীজি কখনো অস্বীকার করেননি, কিন্তু তার কাছে তার থেকে অনেক বেশি দরকারি ছিল অর্থনৈতিক পুনর্বাসন। সাময়িক সাহায্য দরিদ্র মানুষের কাজে নিশ্চয়ই লাগবে, কিন্তু একমাত্র আর্থিক পুনর্বাসনই তার চিরকালীন সহায়তা হতে পারে। এই বিষয়ের চিন্তায় স্বামীজি তার সমকালের থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। তার কারণ তার চোখের সামনে ধরা ছিল ভাবী আত্মনির্ভর ভারতবর্ষের ছবি। আমরা দ্বিতীয় সূত্রে চলে আসছি। বিবেকানন্দ নিজে ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত ছিলেন, দেখেছেন সেই শিক্ষা সুনিপুণভাবে ভারতীয়দের মগজ ধোলাই করে যাচ্ছে বছরের পর বছর। ভারতীয়রা ভারতের সাহিত্য, ভূগোল, ইতিহাসের বদলে পড়ছেন ইংল্যান্ডের সাহিত্য, ভূগোল, ইতিহাস। এই ভয়ঙ্কর বিদ্যা মেধাবী ভারতীয় ছাত্রদের সম্পূর্ণভাবে পরাধীন দাসে পরিণত করছিল। শিক্ষিত ভারতীয়রা আর ভারতীয় থাকছিলেন না, হয়ে দাঁড়াচ্ছিলেন বহিরঙ্গে কালা ভারতীয় এবং অন্তরঙ্গে সাদা ইংরেজ। এর বিরুদ্ধে স্বামীজি প্রথমেই বেদান্ত নির্ভর সংজ্ঞা উচ্চারণ করলেন। বললেন, মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশের নাম শিক্ষা। এই শিক্ষার মূল লক্ষ্য ব্যক্তিত্বের বিকাশ। এজন্য শিক্ষার ক্ষেত্রেও আত্মনির্ভর হওয়া একান্ত দরকার। স্বামীজি এক্ষেত্রে জোর দিলেন জনশিক্ষার উপর। জনগণের অধিকার ফিরিয়ে দিতে গেলে তাদের যথোপযুক্ত শিক্ষিত করা দরকার। স্বামীজি এখানে মধ্যবিত্ত সমাজের থেকেও বেশি আগ্রহী ছিলেন সাধারণ জনসমাজের শিক্ষার ব্যাপারে। তাই তার জোর পড়েছিল শিক্ষার ব্যবহারিক দিকের ওপর, অর্থাৎ বৃত্তিমূলক বা টেকনিক্যাল শিক্ষাই জনগণকে অর্থোপার্জনে সহায়তা করবে। মানুষ জানতে পারবে নিজের প্রয়োজনের কথা, সেই সঙ্গে বাইরের জগৎ সম্বন্ধে কিছু জ্ঞানও তাদের দেওয়া হবে। আর দেওয়া হবে ধর্ম শিক্ষা, যা বিশেষ দেবতার প্রতি ভক্তি বৃদ্ধির জন্য নয়। সেই ধর্মশিক্ষার উদ্দেশ্য হবে মানুষের বর্তমান প্রয়োজনের সঙ্গে চির প্রয়োজনের যোগ সাধন করা। শিল্প শিক্ষার কথা একটু আগেই বলেছি, এর সঙ্গে যুক্ত করা যায় স্ত্রী শিক্ষার কথা।
স্বামীজি বিশ্বাস করতেন একটি পাখায় ভর করে পাখি আকাশে উঠতে পারে না। তাই সমাজের সার্বিক উন্নতির জন্য স্ত্রী শিক্ষাও একান্ত দরকার। নারীকে শিক্ষিত করতে হবে তাকে অর্থনৈতিক স্বাধীনতা দেবার জন্য। শিক্ষা সম্বন্ধে এই পুরো পরিকল্পনা কার্যকরী করার জন্য, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার জন্য কি কি করা দরকার তার কিছু অংশ একটু আগে আমরা দেখেছি। সেটি এইরকমই যে নব সন্ন্যাসী সম্প্রদায় এই ভার নেবেন। এটি ছাড়াও আরো কিছু কিছু কথা স্বামীজি বলেছেন। তার সেই কথাগুলি যে কোনো নিরিখে প্রগতিশীল। দারিদ্র্য যেখানে অন্নহীন জনগণের শিক্ষার পক্ষে বড় অন্তরায়, সেখানে শিক্ষাকেই এগিয়ে আসতে হবে মানুষের কাছে। পর্বত যদি মোহাম্মদের কাছে না আসতে পারে, তাহলে মোহাম্মদই যাবেন পর্বতের কাছে। দিনের শেষে কর্মক্লান্ত মানুষের কাছে যেতে হবে ম্যাজিক লণ্ঠন, ম্যাপ, গ্লোব, চার্ট ইত্যাদি নিয়ে। স্বামীজির এই চিন্তার সঙ্গে মিলে যায় আধুনিক দূরশিক্ষা চিন্তার বা ডিস্ট্যান্ট এডুকেশনের। লক্ষ্য করলে দেখা যায় শিক্ষাক্ষেত্রে আত্মনির্ভরতা প্রসঙ্গে স্বামীজি সযত্নে সরকারি সাহায্যের কথা এড়িয়ে গেছেন, বরং ভার চাপিয়েছেন সন্ন্যাসী সম্প্রদায়ের ওপর। এই কর্মোদ্যোগে যুবকেরাও সোৎসাহে অংশগ্রহণ করবেন এমন আশা স্বামীজি করেছেন, একথা বলতে পারি। মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশের জন্য গত বাঁধা শিক্ষার পরিবর্তে নতুন ভারত গড়ার আত্মনির্ভর শিক্ষাই চাই, যার উপরে স্বামীজির জোর ছিল সব থেকে বেশি। আমরা তৃতীয় সূত্রে চলে আসছি। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে আত্মনির্ভরতা কোন পথে আসবে, এই প্রশ্নের সামনে আমাদের দাঁড়াতে হয়েছে। এখানে স্বামীজির লড়াই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে নয়, লড়াই তার দেশবাসীর সঙ্গেই। স্বামীজির মনে হয়েছিল বিষয় বৈচিত্র্যের অভাব বাংলা সাহিত্যের উন্নতির অন্তরায়। অন্যদিকে উচ্চতর জ্ঞান বিজ্ঞানের বইও বাংলায় নেই। এর একটি কারণ লেখকদের আত্মশক্তির অভাব। সাহিত্যের চলতি পথ ছেড়ে নতুন পথে পা বাড়াতে গেলে যথেষ্ট সাহসের দরকার। আর দ্বিতীয় কারণ, সে লেখা ছাপার মতো সাহস কজন প্রকাশকের এবং পড়বার মতো পাঠকই বা কই। এই অভাব দূর করবার জন্য স্বামীজি নিজেই তার পরিব্রাজক এবং প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে জ্ঞানমূলক চর্চার চেষ্টা করেছেন। বিষয় ছাড়াও সাহিত্যের আঙ্গিকের ক্ষেত্রেও বিবেকানন্দ বিদ্রোহ নিশ্চয়ই এনেছেন। সাধু ভাষার ঐতিহ্য থাকা সত্ত্বেও চলিত ভাষার পক্ষে তিনি জোরালো কলম ধরেছেন। তার বিদ্রোহ এখানেই যে সাহিত্যে বিষয়ের প্রয়োজনে চলিত ভাষার অংশত ব্যবহারের পক্ষে বঙ্কিমচন্দ্রের বক্তব্য তিনি খারিজ করে দিয়েছিলেন। এখানেই বোঝা যায় সাহিত্যেও আত্মনির্ভর হওয়ার প্রয়োজন কতখানি। স্বামীজি জানিয়েছেন, জীবনের সব দিক চলিত ভাষা স্পর্শ করতে পারে, কিন্তু সাধু ভাষা পারে না। সুতরাং জীবনের জন্য জীবনের ভাষাকে সাহিত্যে আনতে হবে, ফেলে দিতে হবে সাধু ভাষার পুরনো গরিমা। আর তাই দরকার সাহিত্যিকের আত্মশক্তিতে বিশ্বাস। কেননা এ কাজ করার সময় সাধু ভাষার গৌরবে বিশ্বাসী সাহিত্যিক ও সাহিত্য প্রেমিকদের ধারালো খড়গ মাথার উপরে নামবেই। এই খড়গ নেমেছিল স্বয়ং বিবেকানন্দের ওপরেও। যেমন তার লেখা চলিত ভাষার সাহিত্য পড়ে পূর্ণিমা এবং সাহিত্য পত্রিকা সেন কটাক্ষে সমালোচনা করেন। এই জাতীয় আক্রমণের কথা
স্বামীজি অগ্রিম অনুমান করেই হয়তো চলিত ভাষার গ্রাহ্য রূপের বিষয়ে তিনটি যুক্তি স্পষ্টভাবে দেখিয়েছেন। এক, চলিত ভাষায় হালকা চালের পাশে গুরুভার শব্দ যোজনা করা যায়। দুই, চলিত ভাষায় প্রবল শক্তি রয়েছে। তিন, চলিত ভাষার আদর্শ হবে এই রকম, স্বামীজির ভাষাতেই বলি, ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করো, আবার জেকে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। বাংলার কলা শিল্প প্রসঙ্গে আমরা এখন চলে আসছি। বাংলার কলা শিল্প আত্মনির্ভর হয়ে উঠেছিল বিবেকানন্দের প্রেরণায়। যে সময় তিনি বিদেশে হিন্দু ধর্ম এবং ভারত সংস্কৃতি প্রচার করছেন, ঠিক সেই সময়ই তিনি দু চোখ ভরে পাশ্চাত্য শিল্পকলা ও স্থাপত্য দেখছেন। সুইজারল্যান্ড, ইতালি, জার্মানির স্থাপত্য ও শিল্পকলা তার মনোহরণ করেছিল। একই সঙ্গে এদেশে বিদেশি শিল্পের অক্ষম অনুকরণ তার মনোকষ্টের কারণ দাঁড়িয়েছিল, এতেও সন্দেহ নেই। স্বামীজির কাছে রবিবর্মার ছবির থেকেও কালীঘাটের পট এবং অন্যান্য দেশীয় শিল্প অধিক গ্রহণযোগ্য ছিল। অর্থাৎ শিল্পক্ষেত্রেও আত্মনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন। ভগিনী নিবেদিতার মধ্য দিয়ে নবীন ভারতীয় শিল্পীদের দেশীয় ধারায় শিল্প রচনায় তিনি উৎসাহিত করেছেন এবং নিবেদিতার ভারতীয় শিল্প দীক্ষা তাঁরই কাছে। স্বামীজিরই অনুপ্রেরণায় নিবেদিতা এদেশে নব্যবঙ্গ শিল্প আন্দোলনের সূচনা করেন। নিবেদিতার সঙ্গে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু প্রমুখ। অবনীন্দ্রনাথ ইবি হ্যাভেলকে নিজের শিল্পগুরু বলে স্বীকার করতেন। হ্যাভেলের উপরে নিবেদিতার প্রভাবের কথা বলেছেন নন্দলাল বসু। বিবেকানন্দ ও নিবেদিতার সাহায্যে জাপানি শিল্পশাস্ত্রী ওকাকুরা কাকুজো ভারতীয় শিল্পের মর্মস্থলে প্রবেশ করেন। বিবেকানন্দ সত্যই ভারতীয় নবজাগরণের অন্যতম ঋত্বিক। আত্মনির্ভর ভারত প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলেছেন সেটি এবারে আমরা আলোচনার মধ্যে আনব। 1905 সালে বাংলাদেশে জলকষ্ট নিবারণের জন্য নানা সংবাদপত্রের প্রতিবেদন এবং সেখানে প্রকাশিত চিঠিপত্রের প্রতিক্রিয়ায় ব্রিটিশ সরকারের কিছু সাহায্যের আশ্বাস রবীন্দ্রনাথকে বিশেষ ক্ষুব্ধ করেছিল। সুতরাং স্বদেশী সমাজ নামে তিনি চৈতন্য লাইব্রেরি এবং কার্জন থিয়েটারে একই বক্তৃতা দুবার দেন, যা পরে স্বদেশী সমাজ নামেই প্রবন্ধ হিসাবে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের ক্ষোভের কারণ ছিল তার স্বদেশী ভ্রাতাদের হীনমন্যতা। দীর্ঘ এই রচনাটিতে তিনি অনুচ্ছেদের পর অনুচ্ছেদে দেখিয়েছেন ভারতীয় সমাজ সরকারি বিধি ব্যবস্থার উপর কোনোভাবে কোনো কালে নির্ভরশীল ছিল না। স্বদেশী সমাজ তাদের প্রয়োজনীয় ব্যবস্থাদি নিজেরাই করে নিয়েছে, যথাসাধ্য করেছে। নিশ্চিতভাবে আত্মনির্ভরতা তাদের মধ্যে ছিল, এ কথা বলা যায়। অথচ ইংরেজ রাজত্বে আত্মনির্ভরতার এই চেষ্টা এখন প্রায় বিলুপ্ত। এখন ইংল্যান্ডের অনুকরণে রাষ্ট্র নির্ভর হওয়াই দেশবাসীর লক্ষ্য। বাংলাদেশের জলকষ্টকে সামনে রেখে রবীন্দ্রনাথ ভাবতে চেয়েছিলেন সমস্যা কেবল জলকষ্টের নয়, সমস্যার চরিত্র বহু ধরনের। ব্রিটিশ সরকার হয়তো একটি সমস্যার সমাধান করতে পারে, বড়জোর আরো কয়েকটি সমস্যার, কিন্তু সমস্ত সমস্যার আনুপাতিক সমাধান করা ব্রিটিশ সরকারের পক্ষে সম্ভব নয়, এ কথা রবীন্দ্রনাথ স্পষ্টভাবে জানাচ্ছেন। কোন সরকারের পক্ষেই কি সম্ভব? অত কি? বঙ্গভঙ্গ আন্দোলনের এই পর্বে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে ভারতীয় সমাজের কাজ হচ্ছে
আলোচনার ভিত্তিতে পারস্পরিক সমস্যার সমাধান করা। রবীন্দ্রনাথের এই চিন্তা তাকে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছিল যেখানে দাঁড়িয়ে তিনি ব্রিটিশ উপনিবেশে অবস্থান করেও পৃথক স্বদেশী সমাজ গঠনের কথা ভাবছিলেন। সেই জন্য এই স্বদেশী সমাজের গোপন সংবিধান পর্যন্ত তিনি রচনা করেন। তাহলে রবীন্দ্রনাথ কি ব্রিটিশ রাজের সমান্তরাল একটি ভারতীয় সমাজ গঠন করতে চেয়েছিলেন, অথবা ব্রিটিশ শাসনকে ধীরে ধীরে সরিয়ে স্বাধীন ভারত গঠনের চিন্তা তার মাথায় এসেছিল? এর উত্তর আমাদের জানা নেই। ভারতবাসী কিভাবে আত্মনির্ভর হতে পারে, রবীন্দ্রনাথ তার দুটি প্রধান সূত্র উল্লেখ করেছেন। প্রথমটি, আত্মনির্ভর হওয়ার জন্য প্রভূত পরিমাণে আত্মশক্তিতে বিশ্বাসী হওয়া দরকার। মানুষের দৃষ্টিভঙ্গি সর্বদা হবে ইতিবাচক। এই জন্য সব থেকে বেশি প্রয়োজন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নির্মাণ, সম্বন্ধ নির্মাণ, হৃদয়ের আত্মীয়তা নির্মাণ। দ্বিতীয় সূত্র, স্বদেশের ভার আমরা প্রত্যেকে প্রতিদিন বহন করব। সেখানেই আমাদের যথার্থ গৌরব এবং নিজ ধর্ম পালন। এই দুটি সূত্র রবীন্দ্রনাথ তারপর ব্যাখ্যা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলছেন যে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভর হওয়ার আগে স্পষ্টভাবে জানা দরকার স্বদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনীতি ইত্যাদি নানা প্রকার সমস্যা আমরা কিভাবে জানব। বহু সমস্যা রয়েছে, বহু বিষয় রয়েছে, সমস্যাগুলিকে আমরা বুঝবো কি করে? রবীন্দ্রনাথ এখানে সহজ পথ দেখিয়েছেন। তার মনে হয়েছিল সমস্যা সংকুল স্বদেশকে বুঝতে গেলে দেশের মানুষকে আগে বুঝতে হবে। গ্রাম ভারতকে তলিয়ে জানা দরকার। কলকাতার টাউন হলে আলোচনা সভার আয়োজন করে গ্রামীণ ভারতকে বোঝা যাবে না। তার জন্য চাই এমন স্থান যেখানে প্রাণের টানে গ্রামের মানুষ মিলিত হবে। গ্রামীণ মেলা সেই স্থান। মেলার আয়োজন করে গ্রাম ভারতের নানা সমস্যাকে বুঝতে হবে এবং সমাধান আসবে ওই পথেই। এখানে মনে হতে পারে মেলায় কিভাবে স্বদেশী সমস্যা বোঝা যাবে, যেখানে মেলার মুখ্য উদ্দেশ্য আমোদ প্রমোদ ইত্যাদি। রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথের কথা আপনাদের সামনে উপস্থিত করছি। তিনি বলছেন সেখানে অর্থাৎ মেলায় যাত্রা, গান, আমোদ আহ্লাদে দেশের লোক দূর দূরান্ত হইতে একত্র হইত। সেখানে দেশি পণ্য ও কৃষি দ্রব্যের প্রদর্শনী হইত। সেখানে ভালো কথক, কীর্তন গায়ক ও যাত্রার দলকে পুরস্কার দেওয়া হইত। সেখানে ম্যাজিক লণ্ঠন প্রভৃতির সাহায্যে সাধারণ লোকদিগকে স্বাস্থ্যতত্ত্বের উপদেশ ভালো করিয়া বুঝাইয়া দেওয়া হইত এবং আমাদের যাহা কিছু বলিবার কথা আছে, যাহা কিছু সুখ দুঃখের পরামর্শ আছে, তাহা ভদ্রাভদ্রে একত্রে মিলিয়া সহজ বাংলা ভাষায় আলোচনা করা যাইত। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন মেলা কেবল মেলা মাত্র নয়, তাকে কেন্দ্র করে সমবেত জনগণের কাছ থেকে তাদের সমস্যা বুঝে নিয়ে পারস্পরিক আলোচনার দ্বারা সমস্যার সমাধান আসবে। লক্ষ্য করলে দেখা যাবে মেলায় এই পারস্পরিক আলোচনা কালে তথাকথিত ভদ্রশ্রেণীকে আপামর জনসাধারণের সঙ্গে রবীন্দ্রনাথ যুক্ত করতে চাননি। তাই বলে ভদ্রশ্রেণীকে তিনি একেবারে সরিয়েও দেননি। মেলার আয়োজক হিসেবে তাদের ভূমিকার কথা তিনি মনে রেখেছেন। বাবু সম্প্রদায়ের সঙ্গে গ্রামীণ মানুষের মানসিক দূরত্বের কারণে রবীন্দ্রনাথ বলতে বাধ্য হয়েছিলেন, একটা সভা উপলক্ষে যদি দেশের লোককে ডাক দাও, তবে তাহারা সংশয় লইয়া আসিবে, তাহাদের মন খুলিতে অনেক দেরি হইবে। কিন্তু মেলা উপলক্ষে যাহারা একত্র হয়, তাহারা সহজেই
হৃদয় খুলিয়াই আসে। কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে ওঠে এখানে, মেলার আয়োজনের দ্বারাই কি আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব? রবীন্দ্রনাথ নিজেও তা ভাবেননি। তাই পৃথক স্বদেশী সমাজ গঠনের কথাও তিনি চিন্তা করেছেন। এই বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সরকারের সরাসরি বিরোধিতা না করে কিংবা সংঘাত এড়িয়ে গিয়ে কিভাবে এই কাজটি করা যায় তার রূপরেখাও রবীন্দ্রনাথের কাছে আমরা পাই। সেই ধ্যান ধারণার মধ্যে আত্মনির্ভর ভারতের গঠন প্রসঙ্গটি বিশেষ মূল্যবান। রবীন্দ্রনাথ বলছেন, স্বদেশী সমাজ গঠনের জন্য একজন অধিনায়ক বা সমাজপতি থাকবেন এবং সেই অধিনায়ক বা সমাজপতির নেতৃত্বে মন্ত্রিসভা ও কর্মী সভা আত্মনির্ভর সমাজ নির্মাণে ব্রতী হবেন। প্রথম বছর পদাধিকারীরা মনোনীত হলেও পরের বছর থেকে তারা সামাজিকদের ভোটে হবেন নির্বাচিত। যারা এই সমাজের ভোটে অর্থাৎ এই সমাজের অন্তর্ভুক্ত হতে চান, যে সমস্ত সাধারণ মানুষ, তারা নিয়মিত কর বা ট্যাক্স দেবেন। ছাত্ররা সমাজের অন্তর্ভুক্ত হলেও নির্বাচনে তাদের অংশ নেবার অধিকার থাকবে না। স্বদেশী সমাজের লক্ষ্য কি বা কি কি তাও রবীন্দ্রনাথ পরিষ্কার করে বুঝিয়েছেন। পররাষ্ট্র, প্রতিরক্ষা, আরক্ষা, সাধারণ প্রশাসন ইত্যাদি স্বদেশী সমাজের বাইরে থাকবে। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ পাঠাগার, ব্যায়ামশালা, খেলার মাঠ, ব্যাংক, মিলন গৃহ তৈরির চেষ্টা করা হবে। রবীন্দ্রনাথ বেশি জোর দিয়েছেন স্বদেশী বিদ্যালয় তৈরির ওপরে। এছাড়া আরো কিছু আবশ্যিক কর্তব্যের উল্লেখও তাঁর লেখায় পাওয়া যায়। যেমন সমাজের ও সাধারণ ভারতবর্ষীয় সমাজের কোন প্রকার সামাজিক বিধি ব্যবস্থার জন্য গভর্নমেন্টের বা ব্রিটিশ সরকারের শরণাপন্ন না হওয়া, ইচ্ছে করে বিলিতি পোশাক ও বিলিতি দ্রব্য ব্যবহার না করা, কর্মের অনুরোধ ছাড়া বাঙালিকে ইংরেজিতে পত্র না লেখা, ক্রিয়াকর্মে ইংরেজি খানা, ইংরেজি সাজ, ইংরেজি বাদ্য, মদ্য সেবন এবং আড়ম্বরের উদ্দেশ্যে ইংরেজ নিমন্ত্রণ বন্ধ রাখা। সমাজের ব্যক্তিদের মধ্যে কোনো প্রকার বিরোধ হলে আদালতে না গিয়ে সর্বাগ্রে সমাজ নির্দিষ্ট বিচার ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা, স্বদেশী দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ইত্যাদি। এই প্রত্যেকটি কথা মাথায় রাখলে বোঝা যাবে রবীন্দ্রনাথ কিভাবে ব্রিটিশ গভর্নমেন্টকে দূরে সরিয়ে রেখে স্বদেশী সমাজ নির্মাণে আগ্রহী হয়েছিলেন। সরকারি আইন কানুন প্রশাসনের জোরে নয়, ভারতবাসী বলীয়ান হবে আত্মশক্তিতে। এটাই আত্মনির্ভর ভারত গঠনের মূল মন্ত্র। আমাদের বক্তব্য প্রায় শেষের মুখে। এই পর্বে একটি কথা বলবো। আত্মনির্ভর ভারত গঠনে বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের মধ্যে পার্থক্য অবশ্যই ছিল, কারণ উভয়ের জীবন দুই ভিন্ন ধারায় বহমান। বিবেকানন্দ সন্ন্যাসী এবং রবীন্দ্রনাথ গৃহী। পরিব্রাজক জীবনে স্বামীজি দেখেছিলেন গৃহীদের প্রতি সন্ন্যাসীদের সীমাহীন অবজ্ঞার মনোভাব। সন্ন্যাসীরা গৃহীদের ভক্তিপূর্ণ প্রণামীতে জীবন ধারণ করেন, আবার গৃহীদের দুঃখ দুর্দশার প্রতি তাদের তেমনি বিদ্রুপ ও তাচ্ছিল্য। স্বামীজি এখানেই গৃহীদের ত্রাতা। সন্ন্যাসীদের তিনি আহ্বান করেছেন গৃহীদের ঋণ শোধ করার জন্য। সন্ন্যাসীরাই হবেন আত্মনির্ভর ভারত গঠনের প্রধান সহায়ক। উল্টো দিকে রবীন্দ্রনাথ গৃহী হওয়ার কারণে ভেবেছেন কিভাবে গৃহীরা স্বনির্ভর হয়ে উঠবেন। ব্রিটিশ ভারতে বিষয়টিকে তিনি চিন্তার মধ্যে এনেছিলেন এবং তার সাধ্যমতো উপায় বলেছেন। শক্তি আছে প্রতি ভারতবাসীর বাহুতে, সেই শক্তির
পূর্ণ বিকাশের দ্বারাই নতুন ভারত গঠন সম্ভব। আশ্চর্যের ব্যাপার এটাই, এইখানেই সন্ন্যাসী এবং কবি মিলে গেলেন, উভয়ে সমবিন্দুস্থ হলেন। সন্ন্যাসীর কথাই হয়ে উঠল কবিরও কথা, যেখানে সন্ন্যাসী বলছেন, নূতন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে, গোনাওয়ালার উনুনের পাশ হতে, কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। নমস্কার।